আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরপিএইচ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি অ্যাসাইনমেন্টে। আমাদের আজকের আলোচনার টপিক পরিণতি ও নাগরিকতা, অর্থাৎ এসএসসি অ্যাসাইনমেন্ট 2021 চতুর্থ সপ্তাহের পরিণতি ও নাগরিকতা। সর্বপ্রথম আমরা অ্যাসাইনমেন্টটির নির্ধারিত প্রশ্নটি দেখব। প্রশ্নটি করা হয়েছে প্রথম অধ্যায় থেকে, পরিণতি ও নাগরিকতা থেকে। আর অ্যাসাইনমেন্টে বলা আছে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ। এখন আমরা দেখব প্রশ্নগুলো কি কি আছে। নির্দেশকগুলির মধ্যে ক নাম্বার প্রশ্ন, রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান। এই প্রশ্নটাতে 4 মার্ক। যদি 4-এর মধ্যে তোমরা 4ই পেতে চাও, এই নির্দেশনাটা ফলো করতে হবে। রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান সঠিকভাবে ব্যাখ্যা করেছে। খ নাম্বার প্রশ্নটি দেখো, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। ঘ নাম্বার প্রশ্ন, রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। এই সাবজেক্টটির শিরোনাম হবে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ। চলো তাহলে প্রশ্ন অনুযায়ী পর্যায়ক্রমে উত্তরগুলো দেখে নেওয়া যাক। এসএসসি অ্যাসাইনমেন্ট 2021 পরিণতি ও নাগরিকতা। ক নং নির্দেশকের উত্তর, রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের পরিচয়। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যেখানে শাসক ও শাসিতের সম্পর্ক বিদ্যমান। রাষ্ট্রে কেউ আইন প্রণয়ন ও প্রয়োগ করেন, অন্যরা আনুগত্য দান করেন। পরিবারের সম্প্রসারণের ফলে রাষ্ট্র গড়ে উঠেছে এবং সুন্দর ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা গঠনের জন্যই রাষ্ট্রের অস্তিত্ব বিদ্যমান। অধ্যাপক গার্নানের মতে, রাষ্ট্র হলো কম বা বেশি এমন একটি জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, বাইরের নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং যাদের এমন একটি সংগঠিত সরকার রয়েছে যার প্রতি অধিকাংশ অধিবাসী স্বভাবজাত আনুগত্য পোষণ করে। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের মতে, কতিপয় গ্রাম ও পরিবারের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। উড্রো উইলসন বলেন, কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনে সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে। অধ্যাপক ভার্জেস এর মতে, রাষ্ট্র হচ্ছে মানব জাতির সেই সংঘবদ্ধ অংশ যা ঐক্যবদ্ধভাবে সংগঠিত। লাস ওয়েল ও কাপানের মতে, সার্বভৌম ভূখণ্ড ভিত্তিক গোষ্ঠী হচ্ছে রাষ্ট্র। সুতরাং রাষ্ট্র বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় বসবাস করে, যাদের একটি সরকার আছে, সর্বোপরি যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে সর্বাত্মকভাবে মুক্ত থাকে। রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের 4টি উপাদান পাওয়া যায়, যথা 1 জনসমষ্টি, 2 নির্দিষ্ট ভূখণ্ড, 3 সরকার, 4
সার্বভৌমত্ব। নিচে এগুলোর ব্যাখ্যা করা হলো। 1. জনসমষ্টি। জনসমষ্টি রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদান। জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের কথা ভাবা যায় না। আবার তেমনি জনসমষ্টির জন্যই রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছে। মানুষ তার নিজস্ব প্রয়োজনেই রাষ্ট্র গঠন করেছে। জনমানবহীন রাষ্ট্র কল্পনা করা যায় না। কোনো ভূখণ্ডে নাগরিকগণ স্থায়ীভাবে বসবাস করলে সেই জনসমষ্টিকে নিয়েই রাষ্ট্র গঠিত হতে পারে। জনসংখ্যা কম বা বেশি হতে পারে, তবে রাষ্ট্রের জনসংখ্যা কম হলেও রাষ্ট্রের অস্তিত্বের কোনো সমস্যা হয় না। যেমন চীনের জনসংখ্যা প্রায় 130 কোটি, আবার বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। রাষ্ট্রের প্রশাসন ও উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য চলনসই জনসমষ্টি থাকলেই রাষ্ট্র গঠিত হতে পারে। 2. নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্রের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধু স্থলভাগকে বোঝায় না। নির্দিষ্ট ভূখণ্ড বলতে নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানার স্থলভাগ, নদ-নদী, আন্তর্জাতিক স্বীকৃত সাগর ও মহাসাগরের সীমানা এর উপরিভাগের বায়ুমণ্ডলকে বোঝায়। ভূখণ্ড ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। যাযাবর জাতি শুধুমাত্র নির্দিষ্ট ভূখণ্ডর অভাবে রাষ্ট্র গঠন করতে সমর্থ হয়নি। জনসমষ্টির মতো ভৌগোলিক সীমারেখার ক্ষেত্রেও কোনো বাধা ধরা নিয়ম নেই। রাষ্ট্র ছোট বা বড় দুই হতে পারে। যেমন নেদারল্যান্ডের আয়তন মাত্র 12,500 বর্গমাইল, কিন্তু ভারতের আয়তন প্রায় 12.5 লাখ বর্গমাইল। সুতরাং আয়তন যাই হোক না কেন, রাষ্ট্রের অবশ্যই নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। 3. সরকার। সরকার জনগণের মুখপাত্র। সরকার রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র গঠনের জন্য একটি সুসংগঠিত সরকার প্রয়োজন, যার মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা প্রকাশিত ও কার্যকর হবে। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করা বৃহৎ জনগোষ্ঠীর একটি ক্ষুদ্র অংশ নিয়ে সরকার গঠিত হয়। সরকার গঠিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে নিয়ে। তবে সরকারের রূপ বা প্রকৃতি সকল রাষ্ট্রে একরূপ নয়। ফলে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার দেখা যায়, যেমন সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার ইত্যাদি। 4. সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব রাষ্ট্রের সর্বাপেক্ষা মূল্যবান উপাদান। রাষ্ট্রের সর্বোচ্চ ও চরম ক্ষমতাই সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের কারণে একটি জনসমাজ রাষ্ট্রে পরিণত হয়। আবার সার্বভৌমত্বের অবসানের ফলে একটি রাষ্ট্র একটি জনসমাজ বা সংঘে পরিণত হয়। এই ক্ষমতা বলে একটি জনসমাজ অন্য জনসমাজে নিয়ন্ত্রণ মুক্ত থাকে এবং নিজ এলাকার জনসমাজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখে। সার্বভৌমত্বের বলেই রাষ্ট্র তার নিজস্ব সীমানার অন্তর্গত সমস্ত জনগোষ্ঠী এবং সমাজ ও সংঘকে নিয়ন্ত্রণ করে। সার্বভৌম ক্ষমতার দুটি দিক আছে, অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের বলে রাষ্ট্র ও তার সমস্ত, এটা হবে সমস্ত
সমস্ত জনগোষ্ঠী ও সঙ্গের আনুগত্য আদায় করে এবং বাহ্যিক সার্বভৌমত্বের বলে অন্য রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থেকে আন্তর্জাতিক দায় দায়িত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করে। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা অসীম, অবিভাজ্য, চরম ও অহস্তান্তর যোগ্য। এটি এমন এক ক্ষমতা যার ঊর্ধ্বে আর কোনো ক্ষমতা নেই। খ নং প্রশ্নের উত্তর বা খ নং নির্দেশকের উত্তর। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি রাষ্ট্র কখন ও কিভাবে উৎপত্তি লাভ করেছে তা নিশ্চিত করে বলা কঠিন, তবে রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত ইতিহাস ও রাজনৈতিক ঘটনা প্রবাহ পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কতগুলো মতবাদ প্রদান করেছেন, সেগুলো নিচে দেওয়া হলো। 1. ঐশী মতবাদ। 2. বল বা শক্তি প্রয়োগ মতবাদ। 3. সামাজিক চুক্তি মতবাদ। 4. ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। 1. ঐশী মতবাদ। রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ ব্যাখ্যা করেছেন। এ কারণে রাষ্ট্রের উৎপত্তির ব্যাপারে বেশ কয়েকটি মতবাদের জন্ম হয়েছে। ঐশ্বরিক সৃষ্টি মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন। এ মতবাদের মূল কথা হল বিধাতাই রাষ্ট্রের সৃষ্টিকর্তা, রাজা বা শাসক সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসাবে রাষ্ট্র পরিচালনা করেন। শাসক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের কাছে দায়বদ্ধ নয়। শাসকের মনোনয়ন কিংবা বিনাশ জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল নয়, তবে শাসক ঈশ্বরের কাছে দায়বদ্ধ। 2. বল বা শক্তি প্রয়োগ মতবাদ। বল প্রয়োগ মতবাদের মূল কথা হল শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। অধিক শক্তিশালী গোত্র যুদ্ধের মাধ্যমে অপেক্ষাকৃত দুর্বল গোত্রকে পরাজিত করে। পরবর্তীতে পরাজিত গোত্রের উপর আইন কানুন চাপিয়ে আনুগত্য আদায়ের মাধ্যমে রাষ্ট্র গঠন করা হয়। এই মতবাদ অনুযায়ী শক্তি হল রাষ্ট্রের মূল ভিত্তি। এ মতবাদ আংশিক সত্য হলেও পুরোপুরি গ্রহণযোগ্য নয়। অবশ্য যত সমালোচনাই থাক, রাষ্ট্রের সংহতি রক্ষার জন্য এই মতবাদের প্রয়োজন আছে। পুরাকাল থেকে আধুনিক কাল পর্যন্ত বহু রাষ্ট্র এই মতবাদের ভিত্তিতে গড়ে উঠেছে। 3. সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ একটি কাল্পনিক মতবাদ। এই মতবাদের মূল কথা হল প্রকৃতির রাজ্যে মানুষ পরম শান্তিতে বসবাস করত। তারা প্রাকৃতিক আইন মেনে চলত, কিন্তু কালক্রমে সমাজের সম্মতির ধারণা বিস্তার লাভ করায় প্রাকৃতিক আইন নিয়ে মতভেদের কারণে সমাজ জীবনে বিশৃঙ্খলা ও যুদ্ধাবস্থা দেখা দেয়। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র ও শাসক কর্তৃপক্ষ সৃষ্টি করে। টমাস হবস, জন লক ও জ্যাক রুশে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে এই মতবাদ বর্ণনা করেন। মূলত সামাজিক চুক্তি মতবাদের মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনায় জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রসারিত হয়। 4. ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি কোনো আকস্মিক ঘটনা নয়। ঐতিহাসিক বিবর্তনের পথে নানা উপাদানের প্রভাবে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনবাদ
বা ঐতিহাসিক মতবাদের মূল কথা হলো কোনো একটি বিশেষ কারণে রাষ্ট্রের উদ্ভব হয়নি। রক্তের সম্পর্ক, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক প্রয়োজন, রাজনৈতিক সচেতনতার সংমিশ্রণে রাষ্ট্র নামক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের জন্ম। বিবর্তনবাদকে রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যুক্তিযুক্ত ও সর্বজন গ্রাহ্য বলে বর্ণনা করেছেন। সুতরাং রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলোর মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদই বৈজ্ঞানিক ও যৌক্তিক মতবাদ। ঘ নং নির্দেশকের উত্তর। রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। রাষ্ট্র ও সরকারের গভীর সম্পর্ক বিদ্যমান। প্রাচীনকালে রাষ্ট্র ও সরকারকে একই অর্থে ব্যবহার করা হতো। আপাত দৃষ্টিতে রাষ্ট্র ও সরকার শব্দ দুটি সমার্থক মনে হলেও উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা, আর সরকার সেই ধারণার বাস্তব সংগঠন। রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। 4টি অন্যতম উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। এর একটিকে বাদ দিয়ে রাষ্ট্র গঠিত হতে পারে না। আর সরকার রাষ্ট্রের 4টি উপাদানের একটি উপাদান। এদের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য। নিচে এদের মধ্যে সম্পর্ক সঠিকভাবে বিশ্লেষণ করা হলো। 1. সরকার রাষ্ট্রের 4টি উপাদানের একটি। 2. রাষ্ট্র স্থায়ী, সরকার অস্থায়ী ও পরিবর্তনশীল। 3. সরকার বাস্তব প্রতিষ্ঠান, রাষ্ট্র বিমূর্ত ধারণা। 4. রাষ্ট্র মোট জনসমষ্টি নিয়ে গঠিত, সরকার মোট জনসমষ্টির একটি ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত। 5. সরকারের বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন সম্ভব নয়। 6. রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য সরকার পরিবর্তন হয়, কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হয় না। 7. রাষ্ট্র সার্বভৌম বা চরম ক্ষমতার অধিকারী, আর সরকার সেই চরম ক্ষমতার বাস্তবায়নকারী মাত্র। 8. রাষ্ট্র ও সরকারের মধ্যে যত পার্থক্য থাকুক না কেন, সরকার না থাকলে রাষ্ট্রকে কল্পনাও করা যায় না, আর রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা সরকারের মাধ্যমেই প্রকাশিত হয়। পরিশেষে বলা যায়, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক অবিচ্ছেদ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ উত্তরটি এখানেই শেষ হলো। আবারও হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।